আচ্ছা, এবিটিএ টেস্ট পেপারের আমরা 218 পেজের সলিউশন করছি আজকে। দেখো শুরু করছি। তো 218 পেজে এবার মাধ্যমিকের জন্য আমরা পর্ষদের টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার রায়মার্টিনের সলিউশন করেছিলাম এবং সাজেশনও দিয়ে দিয়েছি তোমাদের। সেই সাজেশন করবে তোমরা, কিভাবে কি পরীক্ষা দিলে ভালো হবে, কিভাবে নাম্বার বেশি হবে, এই সমস্ত কিছু আমরা বলেছি। সেগুলো তোমরা দেখতে পারবে এবং দেখে খেয়াল করবে এবং সেই অনুযায়ী যা যা বলা আছে সেই অনুযায়ী নিজেরা সমস্ত কিছু প্রিপারেশন নেবে এবং পরীক্ষাটাও সেই অনুযায়ী দেবে। আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। তো আজকের 218 পেজে শুরু করছি। দেখো সলিউশন কিছুটা করে দিই। এটারও বলেছে 5 বছরে মোট সুদ আসলে 1/5 বার্ষিক সুদের হার কত। তাহলে মোট সুদ আসলে 1/5, তাহলে আসলটা আমরা x টাকা ধরে নিচ্ছি, তাহলে সুদ কত হবে? তাহলে 1/5 যেহেতু এইটা, ঠিক আছে। এবার সময়টা দেখো, এইটা তাহলে সুদটা বলে দিয়েছে 1/5। এবারে সেই সুদটাই নির্ণয় করছি সুদের সূত্র অনুযায়ী। সুদের হার আমরা আর ধরে নিচ্ছি, পি আর টি কত বছরে বলা আছে 5 বছরে। তাহলে পি আর টি, এটা হচ্ছে সুদ বেরোলো, পি আর টি, টি মানে এখানে 5 বছর বাই 100। হ্যাঁ, উভয় দিকে এক্স কেটে গেল, এটা 5টা কাটছে, 5 20 100। আচ্ছা, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে 5 আর ইজ ইকুয়াল টু 20। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 20/5, তার মানে আর ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। সুদের হার 4%। আচ্ছা, অপশন এ তে আছে 4%। হ্যাঁ, দুইটা। আচ্ছা, x² = 7 সমীকরণের বীজ বা বীজদ্বয় হবে। তাহলে x² = 7 আছে, তাহলে এই সমীকরণের বীজ এইটা কেটে যাবে x, তাহলে x হয়ে যাচ্ছে 7। সমীকরণ একটি বীজ, সেটা হচ্ছে 7। হ্যাঁ, এখানে 0 সমীকরণের বীজ হবে না, ঠিক আছে। 0 7 হবে না, কারণ 0 বসালে এখানে 0 চলে আসছে, 0/0 ফর্মে চলে আসছে। সমীকরণে পুট করলে আর ওটা স্যাটিসফাই করবে সেরকম বীজ হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, 7। তিনেরটা বলছে ও কেন্দ্রবৃত্তে এবি ও এসি দুটি জ্যা পরস্পর লম্ব। আচ্ছা, সহজ অঙ্ক দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি আর এসি। আচ্ছা, এইখানে মনে করো এবি, এখানটা এসি, এরা পরস্পর লম্ব বলেছে, ঠিক আছে। এইরকম যদি কন্ডিশন হয়, তার মানে যেই জায়গাটা 90 ডিগ্রি, তো এবি বলেছে 4 সেমি, এটা 4 আর এটা 3, তাহলে যেহেতু এটা লম্ব বলেছে, তার মানে এই জায়গাটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করছে, অটোমেটিক্যালি এইটা বিসিটা বৃত্তের ব্যাস হয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই কন্ডিশন কাজে চলে আসছে। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এইটা বিসিটা ব্যাস, ঠিক আছে। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে বিসি কত হয়ে যাবে? বিসি² = AB² প্লাস AC²। তাহলে BC² = AB 4, 4² প্লাস 3², ঠিক আছে। 4 4 16 প্লাস 3² 9। তাহলে BC² = 16 আর 9 25 চলে আসছে। তাহলে BC = 5 হয়ে যাচ্ছে, বর্গমূল করলে BC 5। তাহলে এর অর্ধেক করলে, তার মানে ব্যাসার্ধ চেয়েছে নিশ্চয়ই, ব্যাসার্ধ তাহলে 5/2 2.5 হবে, 5/2 2.5। তাহলে কোন অপশনে আছে? অপশন বি তে আছে 2.5 সেমি। 4 বলছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন। আচ্ছা, ঘনকের টোটাল কটা ধার থাকে? দেখো, ঘনকের টোটাল ধার থেকে উপরে 4টে, নিচে 4টে, 4 4 8 আর 4 ধারে 4টে, টোটাল থাকছে 12টা। তাহলে 12টা ধার, এর সমষ্টি এক একটা ধার মনে করো এ সেমি করে, তাহলে 12টা ধার মানে 12 এটা 36 বলেছে, তাহলে এ সমান হয়ে যাচ্ছে 36/12। তাহলে এক একটা ধারের দৈর্ঘ্য 3 সেমি করে, এই 3 চলে আসছে। হ্যাঁ, তাহলে তার মানে ঘনকটির বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3 সেমি, তাই তো। তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, ঘনকের এক একটা ধার 3 সেমি করে, তাহলে ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, তাই তো। আচ্ছা, তাহলে 27 ঘন সেমি হয়ে যাচ্ছে 3 কিউব। হ্যাঁ, তাহলে অপশন এ 27 ঘন সেমি, অপশন এ 27 ঘন সেমি। 5 5-এর কি বলেছে দেখো, বলেছে 7 পাই রেডিয়ান বাই 12 কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান। সহজ অঙ্ক দেখো, 7 পাই রেডিয়ান বাই 12 = 7, পাই এর মান কত? 180 বসিয়ে দাও,
12, 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, 6 60, 5 12 60, 15, তাহলে 7 15 105 ডিগ্রি। এর ষষ্ঠিক মান হয়ে যাচ্ছে 105 ডিগ্রি। আচ্ছা, অপশন ডি 105 ডিগ্রি। ঠিক আছে, দেখো নেক্সট 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা। মধ্যমা মানে এটাকে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তথ্য যেটা দিয়েছে 2 8 2 3 8 2 8 2 3 8 2 8 2 3 8 2 8 2 3 8 5 9 5 6, তাই তো? আচ্ছা, 5 9 5 6 ঊর্ধ্বক্রমে সাজালে দুটো 2 কটা মান আছে? 3 4 5 6 9টা মান আছে। তাহলে দুটো 2 একটা 3, হ্যাঁ, 5 আছে, দুটো 5 আছে, 6 আছে একটা, হ্যাঁ, আচ্ছা 8 আছে দুটো, একটা 9, 3 6 8টা পদ। তাহলে এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মাঝের পদ 5 হচ্ছে। যেহেতু 1 2 3 4 5 6 7 8 3 3 6 9 বিজোড় সংখ্যক পদ আছে, মাঝের পদ একটি হবে, সেটাই মধ্যমা। এখানে মাঝের পদ 5 হয়ে যাচ্ছে, তাহলে মধ্যমা 5, অপশন ডি তে আছে 5। আচ্ছা, 2 এর দাগে দেখো শূন্যস্থান পূরণে চলে যাচ্ছে। আচ্ছা, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল বছরের শেষে তাদের লভ্যাংশ। তাহলে এ 10,000 টাকা দিয়েছে, তাহলে এর 1 মাস হিসেবে মূলধন কত? 10,000 টাকা পুরোটা 12 মাস কেটেছে, তাহলে 12 ইন্টু 10,000, হ্যাঁ, তাহলে 1 টু 10,000 মানে 4টে শূন্য। এটা হচ্ছে এর 1 মাস হিসেবে মূলধন। আর বি 6 মাস পরে, তাহলে 6 মাস পরে দিয়েছে মানে বাকি 6 মাস বি এর টাকাটা খেটেছে। তো কত খেটেছে? বি এর টাকাটা 20,000 টাকা করে দিয়েছে, 6 মাস খেটেছে, তাহলে 1,20,000। এইটা এদের অনুপাত করে দেখো ইকুয়াল, তাহলে 1:1 হয়ে যাচ্ছে। যেহেতু সমান হয়ে যাচ্ছে 1 মাস হিসেবে মূলধন অনুপাতটা, 1 মাস হিসেবে মূলধন অনুপাত যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে লভ্যাংশের পরিমাণ সমান হয়ে যাবে। এদের লভ্যাংশের পরিমাণ সমান হারে বন্টিত হবে, দুজনেরই সমান হবে লভ্যাংশটা। -√3 -2 এর অনুবন্ধীকরণই হবে এই যে -√3 -2। তাহলে এই রুট আকারে যেটা থাকে তার সাইনটা চেঞ্জ হয়, তাহলে হয়ে যাবে √3 -2 হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস ছিল, অন্যটায় মাইনাস হবে না। তাহলে 3-এরটা 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে। এইটা মনে করো বড় বৃত্ত, এর ব্যাসার্ধ 7 সেমি আর এইটার ব্যাসার্ধ 3 সেমি, এরা বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এটা 7 সেমি আর এটা 3 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? ব্যাসার্ধের যোগফলটা হয়ে যাচ্ছে, দেখো ছবি দেখে বুঝতেই পারছো অটোমেটিক্যালি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয়ে যাবে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেমি, 10 সেমি। 4-এরটা একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও শঙ্কুর অনুপাত। আচ্ছা, শঙ্কুর উচ্চতার অনুপাত। আমরা এদের ব্যাস যেহেতু সমান, তাহলে ব্যাস যে একই ভূমির ব্যাস মানে ব্যাসার্ধ সমান হবে। তো দুজনেরই ব্যাসার্ধ আমরা r একক করে ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এদের আয়তনও সমান। তাহলে কার চোঙ, তাহলে চোঙের পাই r² h1, আমরা এর উচ্চতাটা h1 ভাবছি, আর এর শঙ্কুর 1/3 পাই r² h2। ঠিক আছে, পাই r² তুলে দাও, h1 = 1/3 h2, তাহলে 3h1 = h2। তাহলে h1/h2 কত হবে? এখানে 1 আসবে, 3 হতে হবে, কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে। তাহলে উচ্চতার অনুপাত হয়ে যাচ্ছে 1:3। দেখো 1:3। ঠিক আছে, আচ্ছা তাহলে শূন্যস্থানে হয়ে যাবে উচ্চতার অনুপাত, শূন্যস্থান দেওয়া আছে 1:3। 5-এরটা cos² θ - sin² θ 1/x। দেওয়া আছে। cos⁴ θ মাইনাস sin⁴ θ চেয়েছে। তাহলে cos² θ এটা তার স্কোয়ার মাইনাস sin⁴ মানে
সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, তাই তো? তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর মানটা কত? এর মান 1। এর মানটা কত? 1/x। এই যে এখানে 1/x দেওয়া আছে, তাহলে এর মানটাও 1/xই হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু 1/xই আসছে। নেক্সট দেখো 6টা। আচ্ছা, x1 x2 x3 xn সংখ্যাগুলির গড় x বার। তাহলে x বার সমান কত হয়ে যাবে? x1 x2 x3 xn বাই n। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে বলছে kx1 kx2 kx3 kxn, kx1 kx2 kx3 kxn বাই n। প্রত্যেকটা থেকে কে কমন নিয়ে নাও, x1 x2 x3 xn বাই n হয়ে যাচ্ছে। তাহলে কে আর এইটার মান কত? এখানে x বার, তাহলে কে x বার অ্যান্সার এসে যাচ্ছে। দেখো কে x বার, তাহলে এই সংখ্যাগুলোর গড় হয়ে যাচ্ছে কে x বার। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগের হয়ে গেল, 3 এর দাগে সত্য মিথ্যা চলে যাচ্ছে সরাসরি। প্রথম বছর r% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হয়। প্রতি বছর r% মূল্য হ্রাস হলে মেশিনের মূল্য p টাকা হয়। n বছর পূর্বে কত ছিল? আমরা n বছর পূর্বে মনে করছি x টাকা। ঠিক আছে, n বছর পূর্বে x টাকা। এবার যখন এর হ্রাস হচ্ছে তাহলে n বছর পর কত হবে? 1 মাইনাস r% হারে, যেহেতু হ্রাস করছে মাইনাস এইটা ইজ ইকুয়াল টু p শর্তানুসারে। ঠিক আছে, x ছিল n বছর আগে, r% হারে তার উপর হ্রাস পাওয়ানো হয়েছে n বছরের জন্য, n বছর পরে p। তাহলে দুটোকে সমান করে দিলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n, বা ওটাকে নিচেও রাখা যাবে। ঠিক আছে, এটা দেওয়া আছে p বাই, মানে এই মানটা নিচে আছে, পাওয়ারে মাইনাস মানে নিচে, তাহলে যেটা দেওয়া আছে সত্যই দেওয়া আছে, ঠিকঠাক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা সত্য হবে। 2 a প্রপোর্শনাল টু b b প্রপোর্শনাল টু c হলে দেওয়া আছে a প্রপোর্শনাল টু c স্কয়ার। a প্রপোর্শনাল টু b মানে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু k1b, b প্রপোর্শনাল টু c মানে আমরা লিখতে পারি b ইজ ইকুয়াল টু k2c। এই মানটা যদি এখানে বসিয়ে দিই, k1 b এর মানটা হয়ে যাচ্ছে k2c, তাহলে এইটার গুণফলটা ধ্রুবক, তাহলে a প্রপোর্শনাল টু c হচ্ছে, কিন্তু দেয়া আছে c স্কয়ার, তাহলে a প্রপোর্শনাল টু c দেয়া থাকলে সত্য হতো। এক্ষেত্রে আমরা সত্য বলতে পারছি না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা তোমাদের বইয়ের স্টেটমেন্ট দেয়া আছে। তো অর্ধবৃত্তস্থ কোণ স্থূল কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ওখানে এই দুটো দেয়া আছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ যে সূক্ষ্ম কোণ স্থূল কোণ হয়, আর অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর সেটা সূক্ষ্ম কোণ হয়। এই দুটো, এগুলো মনেও রাখতে হবে এবং এর প্রমাণগুলো করতে হবে। আমাদের প্রমাণ করে দেওয়া আছে, প্রয়োগের একটা প্লেলিস্ট আছে, দেখবে সেখানে প্রমাণ করে দেওয়া আছে সমস্ত কিছু। তো এগুলো তৈরি রাখবে। এখানে যেটা বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর হলে সেটা স্থূল কোণ হয়। হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হবে। এটা তোমাদের বইয়ে আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে সম্ভবত, প্রমাণটা হয়তো করে দেওয়া নেই, প্রমাণটা আমরা করে দিয়েছি, দেখবে এটা আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে। আমি তোমাদের পেজ নাম্বারটা মেনশন করে দিচ্ছি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের চ্যাপ্টারে আছে এটা। হ্যাঁ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ হয় আর ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হয়। এটা তোমরা দেখবে পেজ নাম্বার 137-এ অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। পেজ 137-এর প্রয়োগ 17, এটা করে দেয়া নেই, বইয়ে করে দেয়া নেই। হ্যাঁ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা
ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয়। হ্যাঁ, এটা বইয়ে করে দেয়নি, কিন্তু আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ, বৃহত্তর হলে সূক্ষ্মকোণ, এটা কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ, প্রয়োগ ওটাতে 13 আছে, 137 বা 136 পেজে দেখবে। আচ্ছা, তাহলে এটাও মিথ্যা হলো। 4এরটা, কোন নিরেট অর্ধগোলকের সমদলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলক 48 পাই বর্গ একক, তাই তো? নিরেট অর্ধগোলক মনে করো, নিরেট অর্ধগোলকের সমদলের ক্ষেত্রফল কি 3 পাই আর স্কয়ার, ব্যাসার্ধ যদি 3 পাই আর স্কয়ার, ব্যাসার্ধ আর একক হলে এটা সমান বলা আছে যে 48 পাই। তাহলে আর স্কয়ার সমান কত হচ্ছে? 48 পাই বাই 3 পাই, পাই পাই কেটে গেল 16, আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16, আর ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস 4, সেখান থেকে পজিটিভটা গ্রাহ্য হবে 4। আচ্ছা, তাহলে ওই অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 4 একক, আর এর মান 4 এককই আসছে, এটা সত্য। sin 30 প্লাস sin 60 গ্রেটার দেন sin 90 বলেছে। আচ্ছা, আমরা করে দেখাচ্ছি, দেখো sin 30 এর মান হাফ, আর sin 60 এর মান √3/2, তার মানে 2 লসাগু 1 প্লাস √3, তাহলে 1 প্লাস √3 মান 1.732/2, তার মানে যোগ করলে চলে আসছে 2.732/2, এইটা আসছে, ঠিক আছে? তার মানে 1.3 দুগুণে 6, 1 13, 6 দুগুণে 12, 1.366 আসছে, গ্রেটার দেন sin 90, sin 90 এর ভ্যালু 1, তাহলে এইটা তো 1 এর চেয়ে বড় নিশ্চয়ই, তার মানে যেটা দেওয়া আছে ঠিক দেওয়া আছে, তাহলে সত্য। 1 মানে কি? 1 মানে হচ্ছে 1.000 এইরকম, ঠিক আছে? তাহলে এইটা এর চেয়ে বড় বা এর চেয়ে বড়, তাহলে এটাই দেয়া আছে, তাহলে সত্য, ঠিক আছে? আচ্ছা, এবার 6 নম্বরে যেটা দেওয়া আছে, তথ্য আছে একটা, আচ্ছা দেখো 102, 104, 117, আবার 102, 118, 104, 120, 104, 102 সংখ্যাগুলো মান 102, 104, 117, 102, 104, 117, 102, 118, 104, 102, 118, 104, 102, 104, 117, 102, 118, 104, 120, 104, 122, 120, 104, 122, আচ্ছা 102, 104, 102, 104। আচ্ছা, এইগুলোকে আমরা কি করব? তথ্যগুলি সংখ্যাগুলো মান দেওয়া আছে 102, আমরা ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। 102 কবার আছে? একবার টোটাল মান 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 102 কটা আছে? একটা, দুটো, তিনটা 102, 102, 102, 102, 104, তিনটা 102 হয়ে গেছে। 104 একটা, 104 দুটো, 104 তিনটে, 104 চারটে, 104, 104, সম্ভবত 104ই হবে। এরপর 102, 104, 117, 118, 117 হয়ে গেছে, 118 হয়ে গেছে। আচ্ছা, 104 একটা, 104 দুটো, 104 তিন, 100। আচ্ছা, এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 3 4 7 8 9, 118 হয়েছে। 120, 122, তাই তো? 120, 122 সমস্ত মান নেওয়া হয়েছে। 3 4 7 8 9 10 11, 3 6 7 8 9 10 11, তাহলে সবচেয়ে বেশি বার আছে 104, 4 বার আছে 104, তাহলে সংখ্যাগুলোর মান 104 হবে। কি বলেছে এখানে? বলেছে সংখ্যাগুলোর মান 102, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে? আচ্ছা, 1 2 3 তিনটে দাগের হলো। হ্যাঁ, খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। 218 পাতার ম্যাথের সলিউশন করলাম।